রাত প্রায় 1:30। চারিদিক শুনশান কুয়াশা দিয়ে ঢাকা। কিছু দেখা যাচ্ছে না, প্রবল শীত আর সাথে ঘন কুয়াশা মিলে অন্ধকারময় নীরবতা। এই রাতের প্রবল শীত কুয়াশায় অন্ধকারের মধ্যে হেঁটে বাসায় ফিরছে রাজ এবং অন্তর। এটা তাদের প্রতিদিনের কাজ। তখন হেঁটে বাসে আস্তে আস্তে অন্তর রাজকে জিজ্ঞেস করে, আচ্ছা মামা, তুই এখন কেমন আছিস? মানে? মানে তোর মুডটা কেমন এখন? স্যাড মুড নাকি চিল মুড? অনলি সিল মুড। এভাবে যাইতে ভাল লাগছে না, ওইটা একটা ডিজে গান প্লে করি। কথাটা বলে রাজ পকেট থেকে তার ফোনটা বের করে একটা ডিজে গান প্লে করে দিল। আর গানের সাথে সাথে হালকা ফিল নিয়ে হালকা ডান্স করতে থাকলো। তখন অন্তর বলে, শালা তোর ডিজের মায়ের বাপ, এইদিকে প্রাণ সংকটে আর তুই সিল করতেছিস? পান সংকটে মানে? আমাদের টাচ করবে এমন কেউ জন্ম হয়েছে নাকি এলাকায়? জন্ম না, জন্ম হয়ে আমাদের সামনে ভাই ব্রাদার নিয়ে দাঁড়িয়ে আছে। একবার সামনে তাকা, তোর সিল মুড আশা করি কিল মুডে পরিণত হবে। সামনে কোন কুত্তার বাচ্চা, আমিও দেখি। কথাটা বলে রাজ সামনে তাকায়। রাজ সামনে তাকাতেই বুকের পানি শুকিয়ে গেল। রাজ একটা ঢোক গিলে ফেলল ভয়ে। রাজের তো যাই যাই অবস্থা। রাজ এক লাফে অন্তরের কোলে চড়ে বসল। অন্তর রাজকে ঠাস করে নিচে ফেলে দিল। তখন রাজ মাটিতেই বসে থেকে বলল, মামা, এ তো দেখি শুধু কুত্তার বাচ্চা না, তার সাথে কুত্তা নিজেও আছে। সাথে ভাই ব্রাদারও আছে। মামা, বল। কেমন আছিস? পুরাই স্যাড অ্যান্ড কিল মুড। তোর কি অবস্থা? এই তো কিল টাইমে ডিজে চলছে। শালা তোর ডিজে রাখ, এখন এদের হাত থেকে বাঁচতে পারলেই হলো। আরে বেটা, কিছুই করতে পারবে না। সরি, সব কিছুই করতে পারবে। মরে গেলে দেখা হবে জাহান নামে, আর বেঁচে থাকলে দেখা হবে হসপিটালে। ভাই তোর পায়ে পড়ি, কিছু একটা আইডিয়া বের কর। এখান থেকে কিভাবে অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পারি? যখন দরজা দিয়ে আসে, আইডিয়া তখন মোটা হয়ে জানালায় লেগে যায়, ভিতরে আসতে পারে না। মোটা আইডিয়াটাকেই ভিতরে টেনে কাজে লাগা। কাজে লাগানোর মতো কিছুই নাই। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে লাগা দৌড়, সাদিয়ার কসমে। আমি গুনতেছি, একসাথে দৌড় মারবি, বেঁচে থাকলে দেখা হবে। যদি বেঁচে থাকি? যদি বেঁচে থাকিস, প্লিজ দোস্ত, তোর পায়ে ধরি, কান্নাকাটি পরে করিস, আগে আমার ফোনটা থেকে সব হিস্টোরি ডিলিট মারিস। তুই বেঁচে থাকলে আমারটা ফ্লাক্স মারিস, আমি বেঁচে থাকলে তোরটা। না হলে মরার পর যদি কেউ ফোন চেক দেয়, তাহলে কবর থেকে তুলে নিয়ে এসে ট্যাগ লাগাবে। ওকে, ডিল ডান। 1-2-100 দিলাম দৌড় সাদিয়া সুমাইয়ের নামে, যার নামে বাঁচবো আমি তার। কথাটা বলে রাজার অন্তর পিছনে দিল এক দৌড়। তাদের দৌড় দেখে তাদের সামনে থাকা কুকুরগুলো দিল তাদের পিছনে দৌড়। প্রায় 30 সেকেন্ড দৌড়ানোর পর দেখে কুকুরগুলো তাদের একদম কাছে চলে এসেছে। মানুষ যতই স্পিডে দৌড়াক না কেন, কুত্তার সমান দৌড়াতে পারবে না। কুত্তা তো কুত্তাই। কুকুরগুলো একদম কাছে চলে এসেছে, তার প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ধরে ফেলবে। এমন সময় রাস্তার সাইডে ছিল একটা কুকুর। দৌড়ানো অবস্থায় রাজ অন্তরকে ধরে নিয়ে পুকুরে একটা লাফ মারে। কুকুরগুলো থেমে যায় আর পুকুরে পাড় থেকে রাজার অন্তরের দিকে তাকিয়ে আছে। রাজার অন্তরও কুকুরগুলোর দিকে তাকিয়ে আছে, কিন্তু কুকুরগুলো সরে যাওয়ার কোনো নাম নেই। এটা দেখে অন্তর কুকুরগুলোর দিকে হাত জোর করে বলল, প্লিজ ভাই, এখান থেকে যা। হুদাই এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় গিয়ে স্বামী স্ত্রী মিলে রোমান্স কর আর মা বাবা হওয়ার প্ল্যান কর। এই চালা চুপ। কুকুর কি তোর কথা বুঝতে পারবে নাকি? চুপ করে কিছুক্ষণ থাক, দেখবি চলে গেছে। আর যদি না যায়? না হলে সকাল না হওয়া পর্যন্ত এখানে এভাবে দাঁড়িয়ে থাকার প্রস্তুতি নে। এই বরফের মতো ঠান্ডা পানিতে আর কয়েক মিনিট থাকলে তো আমাদের ঢাকা মেডিকেলে ভর্তিও নেবে না। সকাল পর্যন্ত তো দূরে থাক। এখনই মনে হচ্ছে আমার অর্ধেকটা শরীর নাই। আমার 72 লাখ হাই রিক্সে। চুপ থাক, দেখ কুকুরগুলো চলে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর কুকুরগুলো চলে যায়। রাজার অন্তর পুকুর থেকে উঠে কাঁপতে থাকে। তারপর তারা কাঁপতে কাঁপতে বাসায় যেতে থাকে। তখন অন্তর বলল, আচ্ছা মামা, একটা কথা বল। ভাই, তুই কি মানুষ নাকি অন্য কিছু? চুপ থাক ভাই, ঠান্ডায় মরে যাচ্ছি এমনি। কোনো মতে বাসায় পৌঁছাতে পারলেই হলো। যেই শালার এই শীতের টাইমে বিয়ে বিয়ে করতে চায়, তারা তো আর জানে না এই শীতের মধ্যে রাতের বেলা গোসল করার মজা।
আমি তো জীবনেও শীতের টাইমে বিয়ে করব না। 5 মিনিট পানিতে থেকেই যে অবস্থা, আর বিয়ে করলে তো প্রতি রাতেই গোসল করা লাগবে, তখন কি হবে? ভাই তুই কি দিয়ে তৈরি বলবি আমায়? মানুষ এমন পরিমাণে লুচ্চা হতে পারে তোকে না দেখলে বুঝতে পারতাম না। তোর নাম তো গিনিস বুকে থাকা উচিত। প্রশংসা করলে নাকি বদনাম? প্লিজ ভাই চুপ কর, তাড়াতাড়ি বাসায় চল, এমনিই ঠান্ডায় জমে যাচ্ছি। তারপর তারা দুজনে অন্তরের বাসার সামনে চলে আসে। রাত চলে আসতে যাবে তখন অন্তর বলে, আরে মামা কই যাচ্ছিস? তুলে নিয়ে তো যা। রাজ তখন বলে, এমনি ঠান্ডায় বাঁচি না, তাড়াতাড়ি নে। কথাটা বলে রাজ অন্তরকে ধরে পাঁচিলের উপর পর্যন্ত উঠতে সাহায্য করে। অন্তর পাঁচিলের উপরে উঠে পাঁচিল টপকে ভিতরে চলে যায়। এটা অন্তরের প্রতিদিনের রুটিন। প্রতিদিন রাতে না বলে পাঁচিল টপকে বের হবে আর রাতে এসে পাঁচিল টপকে ভিতরে ঢুকবে, না হলে তার আব্বু তাকে টপকিয়ে দিবে। এটা করার কারণ তার আব্বু আম্মু তাকে রাত 10টার বেশি সময় বাইরে থাকতে দেয় না। কিন্তু তারা তো আর অন্তরের সিস্টেম সম্পর্কে জানে না। অন্তর ভিতরে গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে মেন দরজা খুলে চুপচাপ তার রুমে চলে যায়। অন্তরের বাসা থেকে রাজের বাসা 30 সেকেন্ডের দূরত্ব। রাজ তার বাসার সামনে চলে আসে আর ফোনটা বের করে তার বোনকে কল করে, কিন্তু কল ধরছে না। বেশ কয়েকবার ফোন করার পর তার বোন শিলা ফোন ধরে বিরক্ত হয়ে বলে, কি রে ভাই, এত রাতে ফোন দিয়ে ঘুমের 12টা বাজালি কেন? আপু একটু দরজাটা খুল না প্লিজ, আমি বাসার বাইরে দাঁড়িয়ে আছি। দেখ ভাই, প্রতিদিন তোর এই সব ঝামেলা ভাল লাগে না। এই ঠান্ডার মধ্যে কম্বল গরম হয়েছে মাত্র, আর এখন আর উঠতে পারবো না। তুই আজকে বাইরেই থাক। আপু এমন করিস কেন? আমি না তোর আদরের পিচ্ছি একমাত্র ভাই, প্লিজ খোল না। পারবো না। বাইরে অনেক ঠান্ডা করতেছে, কিন্তু তুই কি চাস আমি এত রাতে বাসার বাইরে দাঁড়িয়ে ঠান্ডা খাই? ঠান্ডা খাবার খাওয়া যায় নাকি? আর পেট ভরে খাস? ধুর। কথাটা বলে রাজ ফোনটা কেটে দিয়ে বাসার সামনে দাঁড়িয়ে রইল। রাজ জানে এখন তার বোন এসে দরজা খুলে দিবে। প্রায় অনেক সময় রাজ লেট নাইটে বাড়ি ফিরে আসে আর তার বোনকে ফোন করলে তার বোন এসে দরজা খুলে দেয়। আর রাজ চুপি চুপি রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রায় 2 মিনিট পর শিলা এসে দরজা খুলে দেয়। রাজকে ভেজা অবস্থায় কাঁপতে দেখে তার বোন বলে, কি রে, তোর এই অবস্থা কেন? আর পুরো শরীর ভেজা কেন? বাসায় আসার সময় কয়েকটা কুকুর তাড়া করেছিল, তাই বাধ্য হয়ে পুকুরে লাফ মারতে হয়েছে। রাজের কথা শুনে তার বোন হাসতে থাকে। রাজের যেন গা জ্বলে যাচ্ছে তার বোনের হাসি দেখে। তখন রাজ রেগে বলে, দেখ আপু, এমনি কিন্তু ঠান্ডায় মরে যাচ্ছি, আমাকে রাগাবি না। এখানে হাসির কি হলো, সামনে থেকে সর। বাবা গো কি ঠান্ডা। আচ্ছা হাসবো না, কিন্তু কিন্তু কি? সর তো, আমাকে ভিতরে যেতে দে। তুই চাইলে তোর এই ঠান্ডা এক মুহূর্তেই দূর করে দিতে পারি। কিভাবে? আগে ভিতরে আয়। তারপর রাজ কাঁপতে কাঁপতে বাসার ভিতরে প্রবেশ করে আর তার বোনকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি কর, আমার ঠান্ডা করছে অনেক। ওয়েট। কথাটা বলে রাজের বোন রাজের মুখ ঢেকে চেঁচাতে চেঁচাতে বলল, আব্বু আম্মু কই তোমরা? বাসায় চোর ঢুকেছে, চোর চোর। কয়েক সেকেন্ডের ভিতরে রাজের আব্বু আম্মু রুম থেকে বের হয়ে দেখে শিলা একটা ছেলেকে ধরে আছে আর চোর চোর বলে তাদেরকে ডাকছে। শিলা রাজের মুখ ঢেকে রাখে। তার আব্বু আম্মু এই হালকা আলোয় রাজকে চিনতে না পেরে চোর ভেবে রাজকে মারতে থাকে, সাথে শিলাও। শিলা রাজের পিঠে কয়েকটা কিল বসিয়ে দিয়ে রাজকে ছেড়ে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। রাজের বোন রাজকে ছেড়ে দেওয়ায় রাজ চিৎকার করে বলে, আব্বু আম্মু কি করছো তোমরা? রাজের এমন কথা শুনে রাজের আব্বু আম্মু রাজের দিকে তাকায় আর দেখে এটা তাদের ছেলে রাজ। তারা চোর ভেবে এতক্ষণ রাজকেই পিটালো। রাজ অনেক রেগে আছে। এটা দেখে তার আব্বু আম্মু কোনো কিছু না, কারণ এখন কিছু বললে উল্টো হিতে বিপরীত হবে। তাই রাজের আব্বু আম্মু কোনো কিছু না বলে রুমে চলে গেল। রাজ নিজের পিছে হাত দিয়ে ভাবতে লাগলো কয়েক সেকেন্ডে তার সাথে কি হয়ে গেল। রাজের সব কিছু মাথার উপর দিয়ে গেল। শেষে কিনা নিজের ফ্যামিলির হাতে চোর হয়ে মার খেতে হলো। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। রাজ নিজের পিঠ ডলতে ডলতে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। উপরে এসে তার বোনের রুমের সামনে এসে বলল, তোরে তো আমি দেখে নিব। রাজের কথা শুনে তার বোন রুমের ভিতর থেকে বলল, আমার কি দোষ?
তুই তো বলছিলি তোর ঠান্ডা লাগছে, তাই আমি একটু মার খাইয়ে তোর শরীরটা গরম করে দিলাম। আর এখন দেখ ঠান্ডা কম লাগবে। ওরে আমি দেখে নিব, কেঁদেও কুল পাবি না। আরে যা যা, আমিও দেখে নিব তুই কি করতে পারিস, শালা চোর। চোর? আমি কখন কি চুরি করলাম? আমার ব্যাগ থেকে 1,000 টাকা গায়েব হইল কেমনে? আর এটা 100%ই তোর কাজ আমি জানি। আর জানি হাজার বললেও ফেরত পাবো না, তাই তোর সিস্টেমে একটু বেটে দিলাম। রাজ তখন বুঝতে পারলো তার সাথে এসব করলো কেন। তার বোন টাকাটা রাজি নিয়েছে। তখন রাজ তার বোনকে উদ্দেশ্য করে বলল, মাত্র 1,000 টাকার জন্য তুই আব্বু আম্মুর হাতে চোর বলে আমাকে মার খালি? এ আসছে আমার মাত্র 1,000 টাকা বলতে পকেট চেক করলে দেখা যাবে একটা টাকার কয়েন ছাড়া আর কিছুই নাই, আবার বলে মাত্র 1,000 টাকা। 1,000 টাকা জীবনে চোখে দেখছিস ফকিন্নি? ফকিন্নি? রে ফকিন্নি, গায়ে লাগে। সময় মতো বুঝিয়ে দেব এই ফকিন্নি কি করতে পারে। আমিও দেখবো কি করতে পারিস। এখন রুমে গিয়ে পিঠে মলম লাগা, যা ফকিন্নি। রাজ আর কিছু বলল না। রাজ জানে তার বোনের সাথে কথায় এবং বাসায় সে পেরে উঠবে না, কেননা রাজের বাবা মায়ের ফুল সাপোর্ট তার বোনের দিকে। রাজ তার বোনের রুমের সামনে থেকে চলে এলো। সেখানে আর কয়েকটা কথা বলে ফকিনি ট্যাগের সাথে আরও কয়েকটা ট্যাগ লাগিয়ে দিত। রাজ রুমে এসে ওয়াশরুমে গিয়ে গোসল করে, জিন্স প্যান্ট এবং শীতের সোয়েটার এবং হুডি পরে নেয়। তারপর রুমে যত সব শীতের কম্বল সহ যা কিছু ছিল সব গায়ের উপর নিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঠান্ডা কমছে না। শীতের দিনে এই একটা ঝামেলা। তারপর রাজ ঘুমাতে চেষ্টা করলো এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। প্রায় সকাল 9টার সময় হঠাৎ খুব ঠান্ডা অনুভব হয়। ঘুম ভেঙে গেল রাজের। ঘুমের মধ্যে এত ঠান্ডা লাগার তো কথা না। চোখ খুলে রাজ তাকিয়ে দেখে উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে তার গায়ের উপরে কোনো কম্বল নাই। রাজ বুঝতে পারছে এখানে কাহিনীটা কি হয়েছে। রাজ উঠে পড়ে আর সামনে তাকিয়ে দেখে তার বোন। রাজ যেটা ভাবছিল ঠিক সেটাই। এটা তার বোনের কাজ ছাড়া আর কারোর হতেই পারে না। রাজ রেগে তার বোনকে বলে, কিরে ভাই, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। তাহলে সকাল সকাল এভাবে ফুল স্পিডে ফ্যান দিয়ে নির্যাতন করা, ঘুম থেকে তোলার মানে কি? আমু বলল তোকে ঘুম থেকে তুলতে, তাই তার জন্য এত সব আয়োজন। তোর আয়োজনের খেতামারি। কাল রাতে এত সব আমার উপরে দিয়ে যাওয়ার পরও তুই কিভাবে আমাকে এত সকাল সকাল নির্যাতন করতে এসেছিস? ভাই, তোর মধ্যে কি মানবতা বলতে কিছু নেই? কেউ তো তার এক্সের উপরেও এমন নির্যাতন করতে পারে না, তুই যত নির্যাতন করিস আমার সাথে। এইসব ইমোশনাল কথা বলে কাজ হবে না, যা ফ্রেশ হয়ে নিচে আয়। আরে একটু ঘুমাই না আপু, আমার গুলুমুলো আপু। 10 মিনিটের মধ্যে নিচে আয়, না হলে আব্বুকে নিয়ে আসতেছি। থাক, নিয়ে আসা লাগবে না। শালার আমার শান্তি কারো সহ্য হয় না, সবই কপাল। কথাটা বলে রাজ ওয়াশরুমে চলে এলো। ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তার টেবিলে বসলো। তারপর রাজ আর তার বোন নাস্তা করে নিল। রাজ নাস্তা করে রুমে এসে আবারও শুয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ আর শুয়ে থাকতে পারল না। আবারও এসে তার বোন সব কম্বল শরীরের উপর থেকে ফেলে দিল। তখন রাজ রেগে তার বোনের দিকে তাকিয়ে বলল, তোর সমস্যা কি? রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই বুঝতে পারছে না। তখন রাজ বলল, এটা কি হলো? হাতটা একটু চুলকাচ্ছিল, তাই মারলাম। অনেকদিন তোকে থাপ্পড় মারি না। রাজ তখন তার বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার বোনের হাত দুইটা তার গালে রেখে বলল, আরো 2টা মার, সমস্যা নাই, কিন্তু তোর পায়ে ভরি, আমাকে একটু ঘুমাতে দে। একটু ঘুমাতে পারিনি। কোনো ঘুমানো হবে না, রেডি হ তাড়াতাড়ি। রেডি হব মানে? আমার বিয়ে ঠিক করেছিস নাকি? মেয়ে দেখতে কেমন? আমার কিন্তু পরীর মতো রোমান্টিক মেয়ে লাগবে। বেশি বুঝিস কেন? হ্যাঁ, আজকে তোর কলেজের ফার্স্ট দিন, তাই তোকে কলেজে যাওয়ার জন্য রেডি হতে বললাম। আসছে আমার পরীর মতো মেয়ে বিয়ে করতে। তোর কপালে বিয়ে আছে কিনা তা নিয়ে চিন্তায় আছি আমি। আপু, বল। আজকে কলেজে না যাই? আজকে তো ফার্স্ট দিন, কোনো ক্লাস হবে না। আমি গিয়ে কি করব কলেজে? কলেজটা ভালোভাবে দেখে আসবি, সমস্যা নাই। দেখার কি আছে? আমি তো আগে থেকে সব কিছু চিনি। তোর সাথে তো আগেও কয়েকবার গিয়েছিলাম তোর কলেজে। আমি কিছু জানি না। আব্বু কলেজ যেতে বললো তোরে নিয়ে, না হলে আব্বু কিন্তু তোরে খাইয়া লাইব।
তুই তো আব্বুরে চিনিস, আব্বু কি পরিমাণে কঠোর। ধুরবাল, ভাল লাগে না। তুই যা, আমি রেডি হয়ে আসি। তারপর রাজ অনেকগুলো কল করে অন্তরকে উঠিয়ে রেডি হতে বলে কলেজের জন্য। তারপর রাজ রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে এলো। নিচে এসে দেখে সোফার মধ্যে তার বোনের ব্যাগ, কিন্তু তার বোন নেই। তখন রাজ একটু জোরে বলে, আপু, কই গেলি? তুই এগো, আমি একটু দেরিতে আসছি, কাজ আছে। কলেজে গিয়ে যদি তোকে না পাই তাহলে কিন্তু আব্বুর হাতে মারা পড়বি। রুম থেকে চিল্লিয়ে কথাটা বলল তার বোন। রাজ আর কিছু না ভেবে বাসা থেকে বেরিয়ে পড়ল। রাজ বাসা থেকে বের হতে অন্তর তার সামনে এসে বাইক থামালো আর বলল, এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কিভাবে, আর আমাকে এত কল করে তুললি কেন? আর বলিস না মামা, আপুর জন্য বাসায় থাকা রিস্ক হয়ে গেছে। যখন তখন এসে আমাকে বাস দিয়ে যায়, কিছু বলতেও পারি না। কিছু বললেও আব্বুকে বলে, আর আব্বু আমাকে পিটায়। আমারও একই অবস্থা। আজ থেকে আবার কলেজ নামক প্যারা অধ্যায় শুরু। সারা কয়েক মাস সিল করতে না করতে সময় শেষ। আচ্ছা চল গিয়ে দেখি কি অবস্থা। আজ থেকে তো প্রতিদিন যেতে হবে, তাই এত আলসেমি না করে চল গিয়ে দেখে আসি। তারপর রাজ অন্তরের বাইকে উঠে পড়ে। তারা দুজনে কলেজে আসতে লাগে। প্রায় 15 মিনিট পর তারা কলেজে চলে আসে। বাইকটা পার্ক করে তারা কলেজের চারপাশে দেখতে থাকে আর হাঁটতে থাকে। কলেজে আজ অনেক স্টুডেন্ট, কারণ আজ কলেজের ফার্স্ট দিন বলে সবাই এসেছে। রাজার অন্তরের আজকে ফার্স্ট দিন। রাজার অন্তর এবার অনার্স ফার্স্ট ইয়ারে নতুন এই কলেজে ভর্তি হয়েছে। রাজ এখানে ভর্তি হতে চায়নি, জোর করে তার আব্বু তাকে এখানে ভর্তি করিয়ে দিয়েছে। কেননা রাজের বোন শিলা এই কলেজে অনার্স 3য় বর্ষে পড়ে, তাই রাজকে এখানে ভর্তি করিয়ে দেওয়া। রাজ এই কলেজে আগে 2-1 বার এসেছিল মাত্র, তাই তেমন কিছু চিনে না। রাজার অন্তর একটা গাছের সামনে দিয়ে আসছিল, সেখানে বসে কয়েকটা মেয়ে আড্ডা দিচ্ছিল। রাজার অন্তর সেখান দিয়ে আসতেছিল, তখন রাজ একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। দোস্ত, আসলে তোর নামের সাথে তুইও দেখতে হেব্বি। আসলে তুই অনেক সুন্দর। কলেজের সব ছেলে ক্রাশ তুই। তোর জায়গায় যদি আমি থাকতাম না, আসলে তুই অনেক লাকি আর সুন্দর। মেয়েটির কথা শুনে অন্য একটা মেয়ে বলে ওঠে, আমি জানি আমার নামের সাথে সাথে আমি অনেক সুন্দর। মাঝে মধ্যে আয়নায় তাকিয়ে ভাবি এত সুন্দর হইলাম কিভাবে, যে কলেজের সব ছেলের ক্রাশ আমি। আসলেই আমি অনেক অনেক সুন্দর। মেয়েটার কথা শুনে রাজ থেমে যায় আর মুখ ফসকে বলে ফেলে, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। রাজের কথা শুনে সেখানে থাকা সমস্ত মেয়েরা রেগে যায়। তখন সেখানে থাকা যে মেয়েটিকে উদ্দেশ্য করে রাজ কথাগুলো বলল, সে মেয়েটি দাঁড়িয়ে যায় আর রাজকে উদ্দেশ্য করে বলে, যেখানে কলেজের সব ছেলেরা এই জারার উপর ক্রাশ খেয়ে বসে আছে, সেখানে তুই কি বললি জানিস? অত জিনিসে মাসি একটু বেশি বন বন করে। কি বললি? আমি পচা জিনিস? তোকে তো আজকে কি করবি? তোর মধ্যের পায়ের এমন এক লাথি দিব না, গাজা ছাড়াই চারটে ঘুরে আসবি। মামা, মধ্যের পা আবার কি? আমার তো 2টা পা। তোর মিডল পয়েন্টের কথা বলছে। আমি তোর এমন জায়গায় লাথি দিব। রাজ আর কিছু বলতে যাবে তার আগে মেয়েটা পায়ে জুতো খুলে হাতে নেয়। রাজার অন্তর অবস্থা বেকুতিক দেখে পিছনে ঘুরে দিল এক দৌড়। অন্তত এক দৌড়ে অনেক দূরে চলে এসেছে, কিন্তু বেচারা রাজ কট খেয়ে গেছে। রাজ পিছনে ঘুরে দৌড় দিতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। দুজন দুই দিকে। রাজ তাকিয়ে দেখে তার বোন অপর দিকে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে। রাজ উঠে তার বোনের দিকে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। রাজের বোন হাত ধরে ওঠার জন্য রাজ তার বোনকে খানিকটা তুলে আবার হাত ছেড়ে দেয় এবং তার বোন ঠাস করে আবারও নিচে পড়ে যায়। আর রাজ হাসতে থাকে তার বোনের দিকে তাকিয়ে। রাজ এমনভাবে বোনকে ফেলে দিয়ে মজা পাচ্ছে, কিন্তু রাজের এই মজা কয়েক সেকেন্ডের জন্য মাত্র। রাজের মনে ছিল না সে কেন দৌড় দিয়েছিল। তখন যারা আর তার বান্ধবীগুলো সেখানে চলে আসে আর যারা রাজের কলার ধরে ফেলে। এবার রাজের হাসি থেমে যায়। যারা এক হাত দিয়ে রাজের কলার ধরে অন্য হাত দিয়ে তার বোন শিলাকে মাটি থেকে তোলে। রাজের বোন অনেক রেগে আছে, এটা দেখে রাজ বুঝতে পারল আজকে সে লবণ মরিচ ছাড়াই সিদ্ধ হয়ে যাবে। তখন যারা বলে, একে তো আমার সাথে বেয়াদবি করেছিস, তার উপরে আবার আমার বান্ধবীকে ধাক্কা দিয়ে ফেলে আবার তুলে ফেলে দিয়েছিস। আজকে তুই শেষ। তোর শেষ ইচ্ছা কি বল? আপনার সাথে ভাসুর করার।
ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় পড়ে রাজের গালে। একটা তার বোন শিলা আর অন্যটা যারা দিয়েছে। রাজ বেচারা দু গালে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। তখন তার বোন শিলা বলে, কিরে তাকিয়ে কি দেখছিস, মার। রাজের বোন কথাটা বলে চান্স পেয়ে রাজের পিঠে কয়েকটা কিল বসিয়ে দেয়। সাথে থাকা মেয়েগুলো যারাও কয়েকটা বসিয়ে দেয়। রাজ ভাবছে এটা কি তার নিজের বোন নাকি কোনো শত্রু। তখন রাজ পিঠে হাত দিয়ে তার বোনকে উদ্দেশ্য করে বলে, ওরে আমি জায়গা মতো দেখে নিব। রাজ কথাটা শেষ করতে যারা নামের মেয়েটা রাজের মেন পয়েন্ট বরাবর হালকা একটা লাথি বসিয়ে দেয়। সাথে সাথে রাজ উপস বলে হাত দিয়ে বসে পড়ে। তখন রাজের বোন যারা আর বাকি মেয়েগুলো হাসতে থাকে। তখন যারা নামের মেয়েটা বলে, তুই জানিস ওকে? ও হলো এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর তুই ওকে বলেছিস দেখে নিবি। হা হা হা, প্রিন্সিপালের মেয়ে আর আমার ও বান্ধবী, পাওয়ার কি অন্যরকম, বুঝেছিস? জানিস আঙ্কেলকে বললে তোর কি অবস্থা হবে? শিলার আব্বু এই কলেজের প্রিন্সিপাল মানে রাজের আব্বু। তাই রাজকে তার আব্বু ও বোন মিলে এখানে জোর করে ভর্তি করিয়েছে, যেন রাজ বেয়াদবি না করতে পারে আর ঠিকমতো পড়াশোনা করে। রাজ কিছু বলছে না, চুপচাপ বসে মেয়েটার কথাগুলো শুনছে। মেয়েগুলো জানে না তাদের বান্ধবী শিলার আপন ভাই রাজ, আর কলেজের প্রিন্সিপাল শুধু শিলার একা না, রাজেরও আব্বু। রাজ তার বোনের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। তখন তার বোন বলে, আরে দোস্ত চল, এইসব ফকিনি পোলাপানির সাথে কথা বলে সময় নষ্ট না করাই ভালো। রাজের বোন কথাটা বলে রাজের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি কেটে যারা আর বান্ধবীদের নিয়ে চলে গেল। রাজ তার বোনের দিকে তাকিয়ে আছে। এদিকে দূর থেকে সব কিছু চুপচাপ দেখছিল অন্তর। কাছে যাওয়ার সাহস পায়নি, কারণ সে জানে কাছে গেলে রাজের সাথে সাথে তাকেও বেটে দিত। রাজের বোন আর বান্ধবীগুলো চলে যেতেই অন্তর রাজের কাছে আসে আর বলে, মামা, এটা কি তোর বোন নাকি কোনো কাল নাগিনে? চুপ কর, এতক্ষণ আমার সাথে কি কি হয়ে গেল তুই কইছিলি? আমি তো তোর বোনের কাহিনী আর তোর মার খাওয়া দেখে হাসছিলাম। তাই আসতে দেরি হয়ে গেল, সরি রে দোস্ত। তবে মেয়েটার লাথিটা কিন্তু জোশ ছিল। কথাটা বলেই অন্তর হাসতে থাকে। অন্তরের হাসি দেখে রাজ উঠে অন্তরের জায়গা মতো একটা বসিয়ে দিল। সাথে সাথে অন্তর সেখানে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তখন রাজ হাসতে হাসতে বলল, আর হাসবি? দেখ এখন কেমন লাগে, আমারও সেরকম লেগেছিল। আর আসবো না মামা, পুরাই 420 ভোল্টের। উফ, এই ব্যথা কখনো মেয়েরা বুঝবে না। উফ উফ, এখনো ব্যথা করছে, সাথে গলাটাও। মামা এর প্রতিশোধ কিন্তু নিতেই হবে। আগে আপুকে সাইজ করব, তারপর ওর বান্ধবীদের। শুধু একবার জায়গা মতো পাওয়ার অপেক্ষা। ওঠ এখন, চারদিকে একটু ঘোরাঘুরি করে বাসায় যাব, ভাল লাগছে না। আচ্ছা চল। তারপর তারা দুজনে কলেজে কিছুক্ষণ থেকে কলেজ থেকে বাইক নিয়ে বের হয়ে আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা বাসায় আসতে থাকে। এমন সময় দেখতে পায় রাজের বোন আর যারা সহ তার বান্ধবীগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন রাজ অন্তরকে বাইক স্লো করতে বলে। অন্তর বাইক স্লো করে ওদের সাথে যেতে থাকে। তখন রাজ বলে, মামা দেখ, সুন্দরী মেয়েরাও হাঁটে। রাজের কথা শুনে অন্তর হাসতে লাগলো, সাথে রাজও। তখন যারা নামের মেয়েটার আগে কটমট করে তাকিয়ে কিছু বলল না। তখন রাজ আবারও সবার উদ্দেশ্যে বলল, এই যে সুন্দরী, এভাবে রোদের মাধ্যমে হাঁটলে তো কালো হয়ে যাবে, পরে আবার কেউ বিয়ে করবে না। আর তুই তো তখন কি বলেছিলি, আমি ফকিন্নি? ফকিন্নি তো তুই নিজেই, তাই হেঁটে যাচ্ছিস। বাবা মা কি টাকা দেয় না নাকি ফকিরনি কোথাকার? বাবা মা কি টাকা দেয় না নাকি ফকিরনি কোথাকার? এই নে 10 টাকা, সবাই ভাগ করে নিস। আমি আবার ফকিনীদের সাহায্য করি, মায়া কাজ করে। কথাটা বলে রাজ ওয়ালেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার বোনের উদ্দেশ্যে ছুড়ে দিল। রাজের কথা আর কাজ দেখে রাজের বোন আর সাথে থাকা মেয়েগুলো প্রচণ্ড রেগে গেল। রাজের বোন রাস্তার মধ্যে পড়ে থাকা একটা ইটের টুকরো হাতে নিল। এটা দেখে অন্তর বাইকটা দিল এক টান ওদের নাগালের বাইরে। তখন অন্তর বলল, মামা সেই মজা পেলাম, কিন্তু তোর জন্য আফসোস হচ্ছে। আমার জন্য আফসোস হচ্ছে মানে? আপু যেভাবে রাখছে, বাসায় আসলে তোকে আজকে গরুর মতো ছাল ছাড়াবে। আরে কিছু করবে না, কয়েকটা ইমোশনাল ডায়লগ মেরে ইমোশনাল করে দিব, এসব আর মনে থাকবে না। তবে যাই বলিস মামা, ওই যারা নামের মেয়েটা কিন্তু আসলে হেব্বে।
নজর দিস না, মায়ের চোখে তাকাবি। মানে? আরে, মায়ের চোখে তাকাবো কেন? বউয়ের চোখে তো তাকাতেই পারি। মানে আমি লাইফের ফার্স্ট ক্রাশটাই এই যারাকে দেখে খাইছি। এটা আমার হবু বউ। বোনের চোখে তাকাবি, না হলে চোখ কানা করে দেব। রাজের কথা শুনে অন্তর বাইকটা থামিয়ে দিল আর রাজের দিকে একবার তাকে ওদিক এদিক তাকাতে লাগলো। তখন রাজ বলল, কিরে, এভাবে বাইক থামালি কেন? আর এদিক সেদিক কি দেখছিস? দেখতেছি আশেপাশে ভালো রেস্টুরেন্ট কোনটা। কেন? ক্রাশ খাইছিস, সামনে প্রেম করবি, বিয়ে করবি, তাই ট্রিটটা আর বাকি থাকবে কেন? ট্রিটটা দিয়ে দে, বাকি জিনিসটা ভালো না। মাত্রই ক্রাশ খাইছি। যে পরিমাণে রাগি আর ঝগড়ায় লেগে আছে, কেমনে যে কি করি আল্লাহ জানে। সাথে আফুর বান্ধবী, এটা আরো বড় সমস্যা। আর তুই ট্রিট চাচ্ছিস? তুই মানুষ নাকি ভাই? আমি কিছু জানি না ভাই। তুই ক্রাশ খাইছিস, ট্রিট দেবে? যদি কোনো মতে পটাতে পারি, কসম তোকে ট্রিট দিয়ে দিব। যা। আমি কিছু জানি না ভাই। ক্রাশ ইজ ইকুয়াল টু ট্রিট। ওর সাথে কথা বলে লাভ নাই। আচ্ছা যা, কালকে দিমুনি। আমি কিছু জানি না, ট্রিট লাগবে মানে লাগবেই। চেক করে দেখ, ট্রিট দেওয়ার মতো টাকা আমার কাছে আছে নাকি। কথাটা বলে রাজ ওয়ালেট বের করে অন্তরকে দেখালো। অন্তর দেখলো বেশি টাকা নাই। তখন অন্তর মনে মনে কিছু একটা ভেবে বলল, তোকে আমি ধার দিচ্ছি, তারপরেও ট্রিট বাকি নাই। ট্রিট লাগবে মানে লাগবে। অন্তরের কথা শুনে রাজ অন্তরকে জড়িয়ে ধরে। অন্তর ভ্যাবাচাকা খেয়ে যায়। তখন অন্তর বলে, টাকা ধার দিলে কোন দিন দেবে? কালকে ট্রিট দিতে চাইছিলাম, মানে আজকে তুই ধার দিলে কালকে দিয়ে দিব। শিওর তো? 100তে 100। ওকে নে, এই 1000 কালকে জানো পায়। ওকে, চল তোর ট্রিট দেই। তারপর তারা একটা রেস্টুরেন্টে ঢুকে দুজনে খাওয়া দাওয়া করে নিল। রাজের বোনের হাত থেকে বাঁচতে কিছু ফুচকা আর চকলেট নিয়ে নিল। তারপর দুজনে দুইটা ব্যঞ্জন টেনে বাসায় চলে এলো। রাজ বাসায় এসে কলিং বেল চাপ দিতে তার বোন শিলা সাথে সাথে দরজা খুলে দিল। রাজ তাকিয়ে দেখে তার বোন রেগে তাকিয়ে আছে কটমট করে। রাজ বুঝতে পারলো এতক্ষণ হয়তো তাকে পিটানোর জন্য দরজার পাশে বসেছিল রাজের বোন শিলা। কিছু বলতে যাবে তার আগে রাজ ফুচকা আর চকলেটগুলো তার বোনের হাতে দিয়ে বলল, এই নে, এইগুলো তোর জন্য নিয়ে আসলাম। সত্যি? তা হঠাৎ কি মনে করে আমার জন্য চকলেট ফুচকা? তুই আমার আদরে একমাত্র বড় বোন, তোর জন্য নিয়ে আসবো না তো কি করব? এমনভাবে বলছিস মানে কোনোদিন নিয়ে আসিনি। আসলে রাজ মাঝে মধ্যেই তার বোনের জন্য চকলেট ফুচকা নিয়ে আসে। রাজ আর ওর বোনের মধ্যে সবসময় ঝগড়া মারামারি লেগে থাকলেও রাজের বোন রাজকে অনেক ভালোবাসে। একমাত্র আদরের ছোট ভাই বলে কথা। রাজকে তার বোন সবসময় রাগ আর শাসনের উপরে রাখে, কেননা ইদানিং দিন দিন রাজ একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই প্রায় সবসময় শাসন করে। রাজও ঠিক তেমন, তার বোন যতই শাসন করুক না কেন অনেক ভালোবাসে। তাদের সম্পর্কটা শত্রুময় ভালোবাসার, যেখানে একজন আরেকজনকে বাস দিতে পছন্দ করে। তখন তার বোন বলল, চকলেট ফুচকার টাকা কই পেলি? ছিল আমার কাছে। সকালে তো তোর ওয়ালেটে আমি দেখলাম তেমন বেশি কোনো টাকা নেই, তাহলে টাকা কই পাইলি? অন্তরের কাছ থেকে ধার নিয়েছি, কালকে ফেরত দিয়ে দিব। কালকে টাকা কই পাবি যে দিবি? কেন, তোর ভেগে আছে না সেখান থেকে? এমনি কি আর সাধে চোর বলি? চোর? আপু তুই আবার চোর বললি? তুই কিন্তু তখন কতগুলো মেয়ের সামনে আমাকে ফকিরনি বলে অপমান করেছিস। চুরি করলে তো চোর বলবই। টাকা লাগলে আপুর কাছে নিবি, আর না হলে আমার কাছে চেয়ে নিতে পারিস না। লুকিয়ে নেওয়ার কি আছে? তুই চাইলেই দিবি। কেন দিব না? তুই চাইছিস কখনো? সবসময় তো চুরি করেই নিস, শালা চোর। আচ্ছা ঠিক আছে আপু, কাল দিবি 2000 টাকা। আমার কাছে কোনো টাকা নাই, সব শেষ হয়ে গেছে। আর অন্তরকেও টাকা ফেরত দেওয়া লাগবে কাল। এভাবে তাকিয়ে আছিস কেন? টাকা লাগলে সে নিতে বললি তাই চাইলাম। দিবি কিনা সেটা বল, না হলে আবার চুরি করা লাগবে। আচ্ছা ঠিক আছে, নিস। ইয়েস, লাভ ইউ আপু। কথাটা বলে রাস্তার বোনকে একটা চুমু দিয়ে নাচতে নাচতে উপরে চলে গেল। রাজের কাহিনী দেখে তার বোন হেসে দিল। রাজ সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। প্রায় সন্ধ্যার আগে আগে ঘুম ভাঙল রাজের। রাজ খানিকটা অবাক হলো, কেননা বাসায় তাকে এতক্ষণ ঘুমাতে দিয়েছে, এটা ভাবতেও সে অবাক। তারপর ফ্রেশ হয়ে নিচে আসে।
নিচে এসে দেখে তার আম্মু সিরিয়াল দেখছে। তখন রাজ তার আম্মুকে বলল, আচ্ছা আম্মু, এসব সাতার মাথা দেখে কি মজা পাও? যখন থেকে জন্ম হয়েছে তখন থেকেই শুরু হয়েছে, কিন্তু শেষ হতে দেখলাম না। যা বলার আমাকে বলো, এই সিরিয়ালকে কিছু বলবি না। ভারতের কারণে আজ দেশের এই অবস্থা। আমার কাছে যদি উত্তর কোরিয়ার মতো পাওয়ার থাকতো না, তাহলে আগেই ভারতের কয়েকটা মিসাইল ধাক্কা দিয়ে ফেলে দিতাম। কী সব যাতা বলছিস, চুপ কর আর টিভি দেখ। এসব না দেখে রাস্তাঘাটে মেয়েদের দেখা ভালো। আম্মু রেগে তাকালো। সরি আপু, কই? ছাদে ওহ, একটা কপি বানিয়ে দাও, খাই। একটা পর্ব আছে, দেখে নেই, ওয়েট কর। আচ্ছা আমি ছাদে গেলাম, দিয়ে যাও। যা, আমি নিয়ে যাচ্ছি। তারপর রাজ ছাদে চলে যায়। গিয়ে দেখে তার বোন বই পড়তে ব্যস্ত। তখন রাজ তার বোনের সামনে একটা চেয়ার টেনে বসে আর বলে, কিরে আপু, কি করিস? কাতুকুতু খেলছি। কই, তুই তো বই পড়ছিস। দেখতেই যখন পাচ্ছিস তাহলে জিজ্ঞেস করে ডিস্টার্ব করার মানে কি? তুই এভাবে এখানে বসে আসিস, যদি একটা ঠাড়া পড়ে তুই উপরে চলে যাইতি তাহলে আমি খুশি হইতাম। চুপ কর। আচ্ছা আপু, এত পড়াশোনা করে কি হবে? শেষে তো তোকে দুলাভাইয়ের হাতে মার খেয়ে থালা বাসন মাজতেই হবে। আমার হাতে মার না খেতে চাইলে চুপচাপ এখান থেকে যা। আমার রাগ উঠালে তোর জন্য ভালো হবে না কিন্তু। আচ্ছা তুই পড়, আমি কিছু বলবো না। কথাটা বলে রাজ চুপ করে রইল। কিছুক্ষণ পর তার আম্মু এসে দুজনকে কফি দিয়ে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচে চলে গেল। রাজ তাকিয়ে আছে আর ভাবছে, এরা কারা কারা এরা? রাজ কফির মগে একটা চুমুক দিয়ে তার বোনকে বলল, আচ্ছা আপু, তোর বান্ধবীর কি যেন নাম? ও হ্যাঁ, যারা। আচ্ছা আপু, তোর বান্ধবী যারার বাসা কইরে? কেন? এমনি। কলেজের পাশেই। ও হঠাৎ তুই আবার ওর কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। তোর বান্ধবীর নাম্বারটা দেওয়া যাবে? নাম্বারটা দেওয়া যাবে মানে? তুই ওর নাম্বার কি করবি? আর তুই ওর কথা জিজ্ঞেস করছিসই বা কেন? তোর কাহিনী বুঝতে পারছি না আমি। তোর হাব ভাব ভালো লাগতেছে না। তুই এত বেশি বুঝিস কেন? আসলে তুই কলেজে যাওয়ার আগেই আমি ওনার সাথে অনেক বেয়াদবি করেছি, তাই ফোন করে একটু সরি বলে নিব। সারা জীবন আমার সাথে বেয়াদবি তো ছাড়, মারামারি পর্যন্ত করে আসতেছিস, একবার সরি পর্যন্ত বলি না। আর আজ হঠাৎ তোর কাহিনী আমার কাছে ভালো ঠেকতেছে না। আসলে তুই তো আমার মিষ্টি বড় বোন, তোকে কি সরি বলতে হয়? আর তোর বান্ধবী তো আমার চেয়ে সিনিয়র আর অচেনা। আমার বেয়াদবি করা ঠিক হয়নি, তাই আর কি বলছিলাম, ফোন নাম্বারটা একটু দিতি যদি। সে তো কালকেও সরি বলে দিতে পারবি কলেজে, ফোন দিয়ে এখন বলার কি আছে? এমন যেন গিল্টি ফিল হচ্ছে, তাই তো নাম্বারটা তোর কাছে চাইলাম। এখন ফোন করে সরি না বললে রাতের ঘুমাতে পারবো না। গিল্টি ফিল নাকি অন্য কিছু ফিল হচ্ছে? সত্যি কথা বলতো, তুই আবার আমার বান্ধবীর উপরে ক্রাশ খেয়ে যাসনি তো? তোর বান্ধবীর উপরে ক্রাশ খাবো, তাও আবার এই রাজ? সি আপু সি, এই রাজের রুচি এতটাই খারাপ হয়ে যায়নি যে তোর বান্ধবীকে দেখেই ক্রাশ খাবো। ওয়াক থু। এখানে রুচি খারাপের কি আছে? ও কি দেখতে খারাপ? পুরো কলেজের ছেলেদের ক্রাশও, আর দেখতেও তো আমার থেকে অনেক অনেক সুন্দর। আসছে বান্ধবী সুনাম করতে, নিজে তো এক ফেতনি হয়ে আবার আরেক ফেতনি সুনাম করতেছে। আমি কি পেতনি? আমার বান্ধবী পেতনি? অবশ্যই, কোনো সন্দেহ আছে? রাজের কথা শুনে তার বোন রেগে গিয়ে পুরো কফিটা আচমকা রাজের ড্রেসে ছিটিয়ে দিল। রাজ হাসতে হাসতে হাসি থামিয়ে দিল আর রেগে তাকিয়ে বলল, আপু এটা কি করলি তুই? যা করার তাই করলাম। নতুন হুডি একদিনও পরি নাই, আজকে পরলাম মাত্র। এটা তুই কি করলি? যদি কফির দাগটা না ওঠে তখন? না উঠে আবার কি? উঠবেই না। অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর হুডিটা পছন্দ করেছিলাম, আমার শখের হুডি। এখন যদি দাগ না ওঠে তো তোকে আমি দেখে নিব। যা যা, আমিও দেখে নিব তুই কি করতে পারিস, ফকিন্নি। রাজ অর্ধেকটা কফি শেষ করেছে, অর্ধেকটা কফি তার হাতেই আছে। শিলা কিছু বুঝে ওঠার আগেই রাজও আচমকা শিলার ড্রেসে কফি ছিটিয়ে দেয় আর শিলা চুল ধরে ঠাস ঠাস করে একটা চর দিয়ে দৌড়ে চলে আসে। রাজ দৌড়ে রুমে এসে দরজা লক করে দেয়। তারপর ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে। তারপর অন্তরের বাসায় গিয়ে অন্তরকে নিয়ে চার রাস্তার মোড়ে চলে আসে আর আড্ডা দিতে থাকে।
আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে যায়। তারপর রাজ আর অন্তর আর আড্ডা না দিয়ে অন্তরের বাসায় চলে আসে এবং খাওয়া দাওয়া করে তারা দুজন অন্তরের রুমে গিয়ে ফ্রি ফায়ার খেলতে থাকে। প্রায় অনেক সময় রাজ অন্তরের বাসায় রাতে থাকে আর অন্তর রাজের বাসায়। রাজ আর অন্তর হলো একে অপরের জানে জিগার বেস্টু। তাদের বন্ধুত্বটা এমন যে কেউ কাউকে ছাড়া চলতে পারে না। যেদিন রাজ বুঝতে পারে যে বাসায় গেলে বিপদ, ঝাড়ি আর আপুর হাতে মার খেতে হবে, ঠিক সেই দিন রাজ বাসায় যায় না, অন্তরের সাথে থাকে। ঠিক তেমনি অন্তর যেদিন বুঝতে পারে যে বাসায় ঢুকলে 100% বিপদ, ঠিক সেই দিন সে রাজের বাসায় রাজের সাথে থাকে। রাজ আর অন্তরের বাসা পাশাপাশি, পায়ে হেঁটে কয়েক সেকেন্ডের রাস্তা। দুই ফ্যামিলি মানুষ একে অপরকে খুব ভালোভাবে চিনে আর সম্পর্কটাও অনেক ভালো। রাজ আর অন্তর গেম খেলা নিয়ে ব্যস্ত। এমন সময় রাজের ফোনটা চিল্লাচিল্লি করতে শুরু করেছে। রাজ ফোনটার মুখ চেপে ধরে দেখে তার বোন ফোন করেছে, তাই ফোনটা এভাবে চিল্লাচিল্লি করছে। রাজ ফোনটা রিসিভ করে বিরক্ত হয়ে বলে, কি হয়েছে বল। বাসায় আই, আম্মু বাসায় আসতে বললো খাবার খাওয়ার জন্য, আর আব্বুও তোকে খুঁজতেছিল। আমি বাসায় যাই আর তুই আব্বুর হাতে মার খাওয়া, এতটা চালাক আমি না। মার খাওয়াবো কেন? আমি তো ড্রেস নষ্ট করছি আর তুই আমার সমান সমান। আর আমি যদি তোকে ড্রেসের কথা বলে মার খাওয়াই, তাহলে তুইও তো হুডির কথা বলে আমাকে আম্মুর হাতে ঝাড়ি খাওয়াবি, তাই না? আমি কেন তোকে মার খাইয়ে ঝাড়ি খাবো? তা অবশ্য ঠিক। তুই বাসায় আই, সেই সকালে খেয়েছিস। আমি অন্তরের বাসায় ডিনার করে নিয়েছি আর এখানেই থাকবো। আজকে তোর চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আর সকালে কলেজের কথা মনে থাকে যেন, না হলে কিন্তু আব্বু তোরে খাইয়া লাইব। জানি জানি, এখন ফোন রাখ। তারপর রাজ ফোনটা কেটে দিয়ে গেম খেলতে থাকে। রাত প্রায় 1টার সময় তারা গেম খেলে শেষ করে ঘুমিয়ে যায়। সকাল 9টার সময় রাজের ঘুম ভেঙে যায়। উপর থেকে পড়ে যাওয়ার মতো অনুভব হতেই রাজ চোখ খুলে দেখে সে ফ্লোরে পড়ে আছে আর কোমরে হালকা ব্যথা করছে। রাজ কোমরে হাত দিয়ে অন্তরের দিকে তাকিয়ে দেখে অন্তর তার দিকে নাদান বাচ্চার মতো ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে কিছুই জানে না। আসলে অন্তর ইচ্ছে করে রাজকে লাথি দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে। রাজ জানে এই কাজটা অন্তরের। রাজ যেদিনই অন্তরের কাজ থাকে সেদিনই অন্তর রাজকে লাথি মেরে নিচে ফেলে দেয়। সেম কাজটা রাজও করে যখন অন্তর ওর বাসায় ওর রুমে থাকে। রাজ ঠোঁটে ঠোঁট কামড়িয়ে বলে, এটা কি হলো? কোনটা? আমারে ফেলে দিলি কেন? উফ, কোমরটা ব্যথা করছে। সকাল সকাল কি গাঞ্জা খাইলে নাকি? আমি কেন তোকে ফেলে দিতে যাব? তাহলে আমি নিচে পড়লাম কিভাবে? তুই তো যারাপুর লোকে স্বপ্নে বাসর করতেছিলে মনে হয়। হ্যাঁ, তাই তো বিছানার এইদিকে ওইদিকে চক্কর দিয়ে ফুটবল খেলতেছিলি। গোল দিতে গিয়ে মনে হয় নিচে পড়ে গেছিস। বাজে কথা বন্ধ কর। তুই ইচ্ছে করে লাথি মেরে ফেলে দিয়েছিস। তো পরে সুদে আসলে ফেরত দিয়ে দিব, কেঁদেও কুল পাবি না। ওকে, দেখা যাবে কে কাকে ফেরত দেয়। এখন চল নাস্তা করে নি, কলেজ যেতে হবে। তারপর রাজ আর অন্তর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তারপর রাজ অন্তর আর অন্তরের আব্বু আম্মু সহ সবাই নাস্তা করে নেয়। তারপর রাজ অন্তরের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসে। রাজ বাসায় এসে কয়েকবার কলিং বেল চাপ দিতে তার বোন শিলা এসে দরজা খুলে দেয়। রাজ ভিতরে গিয়ে দেখে তার আব্বু আম্মু নাস্তা করছে, সাথে তার বোনও গিয়ে নাস্তা করতে লাগে। রাজ তার আব্বুর দিকে তাকিয়ে দেখে তার আব্বু রেগে তাকিয়ে আছে। রাজ আর কোনো কথা না বলে চুপচাপ উপরে যেতে থাকে, কারণ রাজ জানে এখন কিছু বলে তার আব্বুর হাতে ঝাড়ি খেতে হবে। রাজ তার আব্বুর সাথে খুব কম কথা বলে, কারণ তার আব্বু অনেক কঠোর আর রাগী। রাজ চুপচাপ উপরে যাচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এমন সময় তার আব্বু তাকে বলে, এভাবে চোরের মতো কই যাচ্ছিস? কলেজে যাবি না? যাব তো। নাস্তা করে নে। আর রাতে কইছিলে? অন্তরের বাসায় ছিলাম আর নাস্তা করে আসলাম। কেন, তোর নিজের বাসা নাই? সরি। এই কয়েক মাস কলেজ ছিল না, তাই কিছু বলিনি। আজ থেকে প্রতিদিন কলেজ যাবি আর সব ক্লাস শেষ করে বাসায় আসবি। আর বাজে আড্ডা দেওয়া বা রাতে অন্তরের বাসায় থাকা আজ থেকে বন্ধ। কথাটা যেন মনে থাকে, আর না হলে তোর জন্য ভালো হবে না। রাজ কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন তার আব্বু আবারও তাকে বলল, আর কলেজে যদি কোনো কিছু করিস বা আমার কাছে অভিযোগ আসে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
তুই দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছিস। তোকে তোর ইচ্ছে মতো চলতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তোর জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে। আজ থেকে ভালো হয়ে যাবি আশা করি, অন্যথায় তোর জন্য ভালো হবে না। আব্বু সকাল সকাল কি শুরু করেছো ওর সাথে? আর তুই রুমে যা। রাস্তার বোনের কথা শুনে কিছু না বলে চুপচাপ রুমে চলে গেল। রুমে গিয়ে কলেজের জন্য রেডি হতে থাকে। কলেজের জন্য রেডি হয়ে তার আপুর রুমের সামনে গিয়ে টোকা দিয়ে বলে, আপু আসবো? আই। রাজ ভিতরে গিয়ে দেখে তার বোন কলেজে যাওয়ার জন্য রেডি। রাজকে দেখে বলল, কিছু বলবি? কাল যে বলেছিলি টাকা দিবি, টাকা দে। ওয়েট। কথাটা বলে রাজের বোন ব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করে রাজকে দেয়। তখন রাজ বলে, ২,০০০ চাইছিলাম, ৩,০০০ দিলি যে, কাহিনী কি? তুই আমার একমাত্র ছোট ভাই, তোকে দিব না তো কাকে দিব? এই জন্যই তো তোকে আমি অনেক ভালোবাসি। লাভ ইউ। লাভ ইউ টু ভাই। আচ্ছা থাক, আমি কলেজে গেলাম। তুই তো আবার হিটলারদের সাথে যা আসবি। আব্বুকে কি বললি তুই? যার সাথে যেটা যায় সেটাই বললাম। হিটলারের চেয়ে কোনো অংশে কম না। থাক তুই, আমি গেলাম। কথাটা বলে রাজ নাচতে নাচতে তার বোনের রুম থেকে বের হয়ে নিচে আসতে লাগলো। নিচে নেমে দেখে তার আপু রেডি হয়ে রুম থেকে বের হলো। রাজ নাচে অফ করে দিয়ে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। তারপর রাজ অন্তরের বাসে গিয়ে বাইক নিয়ে দুজনে কলেজের জন্য বের হলো। রাজকেও একটা বাইক কিনে দিয়েছিল তার আপু। রাজ বাইক নিয়ে সামনে একটু অ্যাক্সিডেন্ট করে তার আপু আর আব্বু বাইক বিক্রি করে দেয়, কারণ একটা বাইক গেলে কিছুই যায় আসবে না। কিন্তু রাজের কিছু হয়ে গেলে কি হবে? রাজ বেশ কয়েকবার বাইক কিনতে চাইলেও কোনো লাভ হয়নি। কিন্তু এতে রাজের তেমন কিছু একটা আটকে না, কারণ রাজ যেখানে যায় সাথে অন্তরও যায়, আর অন্তর কোথাও গেলে সাথে রাজকে নেয়। তারা দুজন একজন আরেকজনকে ছাড়া কোথাও যেতে পারে না বা অসম্পূর্ণ। তাই তারা সবসময় একসাথে চলাফেরা করে, আর যেখানে যায় একসাথে যায়। আর রাজের বোন তার আব্বুর সাথে গাড়িতে করে কলেজে আসে। তার আব্বু আম্মু আর বোন কোথাও গেলে তো গাড়ি আছে, কিন্তু রাজেরও গাড়ি ড্রাইভ করা নিষেধ, কারণ সে অতিরিক্ত স্পিডে ড্রাইভ করে। তার জন্য তার বাইক নাই, সাথে গাড়িও ড্রাইভ করা নিষেধ। সবই কপাল। তারপর রাজের অন্তর বাইক নিয়ে কলেজে চলে আসে। বাইকটা পার্ক করে তারা দুজন একটা গাছের নিচে গিয়ে বসে আড্ডা দিতে থাকে। তখন তাদের সামনে কয়েকটা মেয়ে এসে দাঁড়ায়। রাজ আর অন্তর তাকিয়ে থাকে শিলা আর ওর বান্ধবীগুলোর সাথে যারাও আছে। এই এখান থেকে ওঠ। উঠবো মানে? প্রতিদিন আমরা এখানে বসে আড্ডা দিই, তাই এখান থেকে ওঠ। এখানে আমরা ছাড়া আর কেউ বসে আড্ডা দিতে পারবে না। জায়গায় কি নাম লেখা আছে নাকি? এখান থেকে উঠবো না, আপনারা অন্য কোথাও গিয়ে বসে আড্ডা দেন। দেখ ভাই, তোরে আমরা কেউ চিনি না। কালকে কিন্তু তুই আমাদের সাথে বেয়াদবি করেছিস, আর আজকেও করছিস। এখান থেকে ওঠ, নাহলে কিন্তু কালকের মতো অবস্থা করব। উঠবো না। আর আপনার বান্ধবীকে জিজ্ঞেস করেন আমি কে, চিনে কি না। কিরে বান্ধবী, তোরা কেউ চিনিস ওকে? চিনি, সেই দিন দেখলাম রাস্তায় বোতল টোকাচ্ছে। কথাটা বলে মেয়েটি হাসতে লাগলো, সাথে রাজের বোন আর যারা সহ সবাই হাসতে লাগলো। রাজের বোনের হাসি দেখে তো রাজের গা জ্বলে যাচ্ছে। তখন রাজ বলল, আপনার বান্ধবী শিলাকে জিজ্ঞান আমি কে। আপনার বান্ধবী আমাকে ভালোভাবেই চিনে। কিরে বান্ধবী, এই ছেলেটাকে, তুই এই ছেলেটাকে চিনিস? না, আমি চিনি না। আমাদের এলাকায় মনে হয় একবার দেখেছিলাম। এলাকার কোন ছোট ভাই হবে হয়তো। কিরে, আমার নাম জানলি কিভাবে? রাজ তার বোনের কথা শুনে তার বোনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, শালা এটা কি ওর বোন নাকি কাল নাগিনী? তখন অন্তর বলল, আমি বলি কিভাবে? আমরা দুজন আপনার নাম জানলাম। বল। একদিন আমরা দুজন টিভিতে খবর দেখতেছিলাম, তখন ব্রেকিং নিউজ দেখি শিলা আপুর ছবির সাথে নাম দিয়ে নিউজ মানুষরূপী এক কাল নাগিনীর সবলের বিষে বিষাক্ত হয়ে হাজারো ছেলের মৃত্যু। অন্তর কথাটা বলেই হাসতে থাকে, সাথে রাজও। অন্তরের কথা শুনে তো রাজের বোন আগুন। এটা দেখে রাজার অন্তর দিল এক দৌড়ে ক্লাসরুমে। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাম এলো আর কিছু অ্যাডভান্টেজ দিয়ে ক্লাস শুরু করলো। ক্লাসটা শেষ করে রাজ আর অন্তর বেরিয়ে আসলো, কারণ তাদের এভাবে বসে থেকে ক্লাস করতে ভালো লাগলো না। তারা প্রতিদিন কলেজ আসবে, কিন্তু ক্লাস করবে 2-3টা। এটা তাদের দুজনের কৃত্রিম স্বভাব, সেটা হোক স্কুল বা কলেজ। নতুন ক্লাস নতুন কলেজেও তার ব্যতিক্রম হবে না। রাজার অন্তর বেরিয়ে আশেপাশে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দেখতে পায় গাছতলে যারা আর ওর বান্ধবীগুলো কি যেন করছে।
সেখানে রাজের বোন নেই। এটা দেখে তারা দুজনে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখতে পেল তারা সবাই গোল হয়ে বসে ট্রুথ অর ডেয়ার খেলছে। তখন রাজ বলল, আপু, সবাই এভাবে বসে এখানে কি করছেন? তোকে বলতে হবে আমরা কি করছি। আর তোরা সবসময় আমাদের সামনে আসিস কেন? আসলে আমরা দুইজন তো নতুন, কাউকে চিনি না। আপনাদের সাথে ঝামেলা হলেও আপনাদের হালকা করে চিনি। কলেজে তো অনেকেই নতুন ভর্তি হয়েছে, শুধু তোরা না। আসলে ক্লাস থেকে বের হয়ে দেখলাম আপনারা এখানে বসে কি যেন করতেছেন, তাই আসলাম আর কি। আচ্ছা, আপনাদের মধ্যে যে আরেকজন ছিল শিলা আপু, উনি কই? তখন যে রেগেছিল, কখন না জানি আবার এসে আমাদের পিটাতে শুরু করে। কি জানি কাজ আছে বলে বাসায় চলে গেছে। আর তোরাও এখান থেকে যা, খেতে ডিস্টার্ব করিস না। তোর আমি বা তোদের এইসব বলছি বা কেন? যা ভাগ এখান থেকে, না হলে আবার কালকের মতো অবস্থা করব। এমনি কালকে রাস্তার মধ্যে যে কাজটা করেছিস, এখনো রাগ হচ্ছে আমার। এখন আর রাগ আস না, যা এখান থেকে। কালকের জন্য সরি। আচ্ছা আপু, আমরা একটু খেলি। আমরাও খেলি মানে? এই আপু, তুট আর দেয়ারের কথা বলছি। আপনাদের সাথে আমরাও দুজন একটু খেলি, এটাই বললাম, আর অন্য কিছু না। তোদের খেলতে নিব কেন আমরা? আর যারা আর কিছু বলতে যাবে এমন সময় তার বান্ধবী তাকে চোখ টিপ মারল আর যারা কানে কানে কিছু বলল। তখন যারা মনে মনে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ওয়েট, তোকে খেলায় নিব, কিন্তু তার আগে তোকে একটা ডেয়ার পূরণ করতে হবে। কারণ ট্রুথ অর ডেয়ার খেলাটা সাহসীদের খেলা। কি ডেয়ার? আর আমি ভীতু না, বলুন কি ডেয়ার? যারা একটু ভেবে মনে মনে রাজের জন্য কয়েকটা চড় থাপ্পড় রেডি করে কিছু বলতে যাবে তার আগেই অন্তর বলে, কলেজের যে কোনো একটা মেয়েকে তোকে লিপ কিস করতে হবে, এইটাই তোর ড্যাড। কি আপু, ড্যাড ঠিক দিছি না? শালার কেমন শখ আপনাদের সাথে খেলার। যা ঠিক এমনি একটা ডেয়ার রাজের জন্য ভেবেছিল, সেটা অন্তরই দিয়ে দিল। কিন্তু অন্তর যে কি গভীর জালের মাছ, এটা যারা আর ওর বান্ধবীরা জানে না। তখন যারা বলল, তুই যদি তোর বন্ধুর এই ডেয়ারটা কমপ্লিট করতে পারিস, তাহলে ভাববো তুই সাহসী আর তোকে খেলায় নেব। যারা অন্তরের দিকে রেগে তাকালো। রাজ ভাবতে পারেনি যে অন্তর তাকে অনিয়মে এভাবে পাশটা দিবে। রাজ অন্তরের দিকে রেগে তাকাতে অন্তর রাজকে একটা চোখ টিপ দিয়ে যারার দিকে চোখ দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। রাজ বুঝতে পারলো অন্তর কেন এই ডেয়ারটা দিল, আর অন্তর এর সব কিছু প্ল্যান বুঝতে পারলো। রাজ মনে মনে অন্তরকে ধন্যবাদ দিয়ে যারার দিকে তাকিয়ে যারার মাথার পিছনে দুই হাত দিয়ে যারার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। সাথে সাথে যারা চোখ বন্ধ করে ফেললো আর কেঁপে উঠল। রাজ যারার ঠোঁটের উষ্ণ স্বাদ অনুভব করলো। যারা বা তার বান্ধবীরা কেউ কল্পনা করতে পারেনি যে রাজ এমনটা করবে। যারা সাথে সাথে রাজের ঠোঁট থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল রাজকে। অন্তর অবস্থায় বেকুতিক দেখে একটু কেটে বলল। রাজ গালে হাত দিয়ে বলল, এই অমূল্য ঠোঁটের উষ্ণ স্পর্শের মূল্য দুইটা থাপ্পড় মাত্র। এমন উষ্ণ স্পর্শের জন্য দুইটা থাপ্পড় আমি কয়েক সেকেন্ডের পর পর খেতে পারি। কথাটা বলে রাজ আবারও যার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয় আর চুষে ঠোঁটের উষ্ণ স্বাদ নিতে থাকে। সাথে সাথে যারা আবারও ছাড়িয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে ঠোঁট মুছতে মুছতে রেখে হনহন করে চলে গেল। সাথে তার বান্ধবীরাও পিছন পিছন গেল। রাজ সেখানে দাঁড়িয়ে রুমাল বের করে ঠোঁট মুছতে থাকে, কারণ যারা ঠোঁটের সব লিপস্টিক রাজের ঠোঁটে চকলেটের মতো লেগে গেছে। তখন অন্তর রাজের কাছে আসলো। সাথে সাথে রাজ অন্তরকে বুকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মামা, তোর জন্য সবকিছু সম্ভব হলো। ভাই ভাই, যে কাজটা হইলো আর তুই থাপ্পড়গুলা খাইলি, মনে হয় না এই মেয়েকে তুই পটাতে পারবি। আব্বে শালা, সিনিয়র আপুদের সাথে প্রেম করতে হলে কয়েকটা শর্ট থাপ্পড় খেতেই হয়। সিনিয়র আপু পটানোর প্রথম ধাপ হলো থাপ্পড় খাওয়া। থাপ্পড় না খেলে জীবনেও পড়বে না। একটু পায়ের ধুলা দে দোস্ত। নতুন জুতা, এই জুতা পায়ের ধুলি দেওয়া যাবে না, দাম বেশি। লিপস্টিকটা এখন মুখে লেগে আছে, মনে হয় সারা দিন রাত ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে বসে থাকি। ঠোঁটের সাথে ঠোঁট পরে লাগাস, এখন একটা মলম কিনে নিয়ে আয় শরীরে লাগানোর জন্য। কেন? যারা আপু যে পরিমাণে রেগে গেল, যদি একবার আঙ্কেলকে বলে তাহলে তো তোর টিকিট কনফার্ম। আরে বলবে না, মেয়ে মানুষ, মান সম্মান আর লজ্জার একটা বিষয় আছে।
না বললেই হলো, আর না হলে তোর কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আরে ভাই, তুই এত চিন্তা করিস কেন? কিছুই হবে না। আর কিছু হলে মার খাওয়ার অভ্যাস আমার আছে। এখন বল তোর অনুভূতিটা কি? আর অনুভূতি মামা, যখন ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলালাম, কোথায় যে হারিয়ে গেলাম, আর মনে হয় না ফিরে আসতে পারবো। সেকেন্ড টাইম মনে হচ্ছে চকলেট খাচ্ছি, মনে হচ্ছে লিপস্টিকের মধ্যে কোনো ফ্লেভার ছিল। এরকম ফ্লেভার আর অনুভূতি নেওয়ার জন্য শুধুমাত্র একটা বিয়ের বা প্রেম করা জরুরি। লাইক এ ফার্স্ট ক্রাশের থেকে ফার্স্ট কিস, এটার অনুভূতি আলাদা, যা আমি কখনো ভুলবো না। হইছে মামা, থাম, আর বলা লাগবে না। শালার তুই যেভাবে বলছিস মনে হচ্ছে ওইটা কোনো ঠোঁট না, ফুলের বাগান আর চকলেটের ফ্যাক্টরি। কিভাবে বুঝবি? তোরে বুঝায় লাভ নেই, লিপস কিস করলেই বুঝবি, তার আগে না। আমার দরকার নেই ভাই স্যাপ খাওয়ার। থু, খাই থুতু, আর মানুষ নাম দিয়েছে লিপকিস। অন্তরের কথা শুনে রাজ অন্তরের মাথায় একটা চাটি মারে। রাজ কিছু বলতে যাবে এমন সময় একটা মধ্যবয়স্ক লোক আর সাথে যারার একটা বান্ধবী আসে। যার বান্ধবী রাজকে দেখিয়ে দিল। তখন লোকটি রাজকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে, চলো। মামা যাস না। পয়সার সে সমস্যা নেই, আর তুই আসবি না? না হলে তোকেও বকাবকি করবে। আমি দেখে আসি কি বলে। কথাটা বলে রাজ লোকটির সাথে প্রিন্সিপাল রুমে চলে যায়। রাজ গিয়ে দেখতে পায় এক সাইডে যারা আর ওর বান্ধবীগুলো দাঁড়িয়ে আছে। রাজকে দেখে যারা বলে, আঙ্কেল এই ছেলেটা। রাজের আপু রাজের দিকে তাকায়। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজের আপু অনেক রেগে যায়। তিনি কি বলবেন কিছু ভেবে পাচ্ছে না। মান সম্মানে এত বড় আঘাত তিনি মেনে নিতে পারছেন না। রাজের আপু রেগে একটা মোটা লাঠি নিয়ে মারতে থাকে, আর রাজ চুপচাপ মার সহ্য করতে থাকে। রাজের এটা অভ্যাস হয়ে গেছে মার খেতে খেতে। রাজের আপু অনেক বাজেভাবে মারতে থাকে রাজকে। রাজ তার আপুর হাতে অনেক মার খেয়েছে, কিন্তু এমন বাজেভাবে কখনো মারেনি তার আপু। এক পর্যায়ে রাজের পিছে রেগে অনবরত বাজেভাবে মারতে থাকে তার আপু। রাজের আপুর এভাবে মারতে থাকা দেখে যারা আর ওর বান্ধবীরা আঁতকে ওঠে। তার ভাবতেও পারেনি যে ছেলেটাকে এভাবে মারবে। তখন সেখানে থাকা লোকটি গিয়ে কোনো মতে রাজের আব্বুকে আটকায়। ততক্ষণে রাজের পিঠের অবস্থা খারাপ করে ফেলেছে তার আব্বু মেরে। এত মার খেয়েও রাজ কিছু বলছে না। রাজ চুপচাপ কোনো কথা না বলে যার দিকে একবার তাকিয়ে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে এলো। বাইরে অস্থির হয়ে অপেক্ষা করছিল অন্তর। রাজকে দেখে জিজ্ঞেস করে, কিরে আঙ্কেল কি বললো? কোনো কিছু করেছে নাকি? মারছে নাকি? অন্তরের কথা শুনে রাজ শার্টটা হালকা উপরে তুলল। পিঠে মারের ছাপগুলো স্পষ্ট, তা দেখে অন্তর বলে, আগেই তোকে বলছিলাম যাস না। সমস্যা নাই, চল, অভ্যেস আছে। আর এই মারগুলো ঝাড়া আপুর ঠোঁটের কাছে কিছুই না। তুই তো দেখতেছি কঠিন যাওরা, সাথে বেহায়ও। জানি আমি। এত মার খাস তাও তোর শিক্ষা হয় না। তুই কি দিয়ে তৈরি রে ভাই? ভাল লাগছে না, চল বাসায় যাব। আচ্ছা চল। তারপর অন্তর বাইক নিয়ে রাজের সামনে আসে আর রাজ উঠে পড়ে। তারপর তারা দুজন বাসায় চলে আসে। রাজ কয়েকবার কলিং বেল চাপ দিতে তার বোন এসে দরজা খুলে দেয় আর ঠাস করে একটা থাপ্পড় মারে। রাজ থাপ্পড় খেয়ে কিছু বলছে না, তার বোনের দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। তখন তার বোন বলে, রাজ ওর আপুর থাপ্পড় খেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলছে না। একটু আগে যে মায়ের খেলো তার কাছে এই থাপ্পড় কিছুই না। তাই রাজ রেগে না গিয়ে কিছু বলল না, তার বোনের দিকে তাকিয়ে রইল। তখন তার বোন বলল, কলেজে অন্তর আর তুই আমাকে কালনাগিনী বলেছিস, তার জন্য এই থাপ্পড়টা তোর বরাদ্দ। অন্তরকে শুধু একবার হাতে পাই, ওরটা ওকে বুঝিয়ে দেব। রাজ ওর বোনের কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে কিছু না বলে ওর বোনকে সরিয়ে দিয়ে চলে এলো। রাজ ভাবছে হয়তো কলেজে একটু আগের কাহিনীটা ওর বোন জেনে গেছে, তাই হয়তো থাপ্পড় দিয়েছে। রাজ আর কিছু না ভেবে রুমে এসে দরজাটা লক করে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। রাজের পিঠটা এখনও ব্যথা করছে, তাই সে ঘুমানোর চেষ্টা করলো। আর কল্পনায় যারা ঠোঁট দুটো ভেসে আসতে লাগলো। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নাই। প্রায় সন্ধ্যার সময় দরজায় ঠক ঠক আওয়াজে রাজের ঘুম ভেঙে যায়। রাজ চিল্লিয়ে বলে, কোন কুত্তার বাচ্চা রে? ছি, আমি কুত্তার বাচ্চা হলে তুই আমার ভাই, সেই অনুযায়ী তুইও কুত্তা। দেখ, ফাজলামি করবি না, কি বলবি বল।
দরজায় পেতনির মতো ঠক ঠক করছিস কেন? কিছু কি হয়েছে নাকি তোর? আমার আবার কি হবে? তখন থেকে দরজা লক করে শুয়ে আছিস, কোনো কিছু হয়েছে নাকি? আর খাওয়া দাওয়া করবি না? কিছু হয়নি, এমনি ভাল লাগছে না, এখন খাবো না, যাবাক। এদিকে আব্বু কলেজ থেকে এসে রেগে আছে কেন জানি না, আর এদিকে তুই ধুর, ভাল লাগে না, থাক তুই। আর পেটে টান পড়লে আম্মু বা আমাকে বলিস। ঠিক আছে, যা। তারপর দরজার কাছ থেকে শিলা চলে গেল। রাজার শুয়ে না থেকে উঠে বসলো, কারণ শরীরটা হালকা খারাপ লাগছে। রাজ ফোনটা বের করে অন্তরকে 2-3 বার কল দিল, কিন্তু ধরল না। পরের বার কল দিলে অনেকক্ষণ পর কলটা ধরল। তখন রাজ রেগে বলে, কিরে যাবুরা, ফোন ধরস না কেন? গার্লফ্রেন্ড নিয়ে বিজে নাকি? আরে ভাই, টাকা দিয়ে একটা কলার টিউন সেট করছি, তাই প্রথমবার ফোন ধরলে তো আমার টাকাগুলো বৃথা। তাই তোকে একটু মিউজিক শোনাচ্ছিলাম আর টাকাগুলো উসুল করতেছিলাম। মামা, রিং হওয়ার সময় গানটা ভালো বাজতেছিল না? হিরিয়ে হিরিয়ে আ। এই শালা চুপ কর ভাই, ভন্ডামের একটা লিমিট থাকা লাগে। তুই তো দেখছি কঠিন যাওরা। চুপ কর শালা সকিনার ভাতার। বল, কি জন্য আমাকে স্মরণ করা? ওকিনার ভাতার। হ্যাঁ, সকিনার ভাতার। সকিনার ভাতার, এখন তাড়াতাড়ি বল, কি বলবে? ভাল লাগছে না একা একা, একটু বাসায় আয়। বাসায় যাব কেন? তুই বাইরে আয় সকিনার ভাতার। যাবো না এখন, তাড়াতাড়ি আয়। ওকে। শোন, আসার সময় নিয়ে আসবি, ইচ্ছে করতেছে। টাকা? তুই নিয়ে আয়, আমি দিয়ে দিব। এই ওয়েট, কালকে না তোর কাছে টাকা পাই 1000? আরে ভাই, তুই নিয়ে আয় না, টাকা আমি দিয়ে দিব, কালকের 1000 টাকা। ওকে, ওয়েট কর, 480 সেকেন্ড আসতেছে। রাজ ফোনটা কেটে দেয় আর ফ্রেশ হয়ে নেয়। প্রায় 120 সেকেন্ড পর দরজার ওপাশ থেকে অন্তর দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, কিরে ভাই, লাইটিদের মতো দরজা আটকিয়ে রাখছিস কেন? কথাটা বলে অন্তর দরজা ভেঙে ফেলার মতো উপক্রম করে। রাজ গিয়ে দরজাটা হালকা খুলে অন্তরকে ভিতরে নিয়ে আবারও তো দরজাটা লক করে দিল আর বলল, এভাবে ধাক্কাধাক্কি করছিস কেন? দরজা ভেঙে ফেলবি নাকি? আমার আবার মিয়া খলিফার ক্যামেরাম্যানের মতো এতটাও ধৈর্য নেই যে তোর দরজা খোলা অবধি বাইরে ওয়েট করব। ইহ, সি, আবার কি, বাংলাদেশে এমন কেউ নাই যে তার কাছে স্মার্টফোন আছে কিন্তু সে ল্যাংটা ছবি কিংবা ভিডিও দেখে নাই। তোর পায়ে পড়ি, একটু চুপ থাক। ফাটক ফাটিকারা কিন্তু দেখতেছে সবকিছু। দেখুক, কি হয়েছে? তোর পাঠক পাঠিকারাও বলতে পারবে না যে তারও কোনো দিন ল্যাংটা ছবি কিংবা ভিডিও দেখে নাই। বিশ্বাস না হলে জিজ্ঞাসা কর। ভাই, আপনিও? সি ভাই, সি। আপনার চরিত্রের সম্পর্কে আজকে জানলাম, সি। আর তোর চরিত্র অনেক ভালো বুঝি। এই রাজের চরিত্র কচু পাতার মতো পবিত্র। এখন এসব বাদ দে, বল নিয়ে আসছিস কিনা। এই নে। কথাটা বলে অন্তর প্যাকেটটা বিছানার উপর রাখে। রাজ যে প্যাকেটে হাত দিতে যাবে তখন অন্তর প্যাকেটটা নিয়ে বলে, আগে টাকা। টাকা মানে? কিসের টাকা? কোন টাকা? কালকে ধার নিয়েছিলি 1000 টাকা, আর এখানে 5টা আছে 100 টাকা। দেশলাইয়ের টাকা নাই, আমি দিলাম। এখন মোট 1100 টাকা তুই আমাকে দিবি। আচ্ছা মামা, আমি তোর কে? তুই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ভাই। আমি তোর ফ্রেন্ড। আর শোন, বন্ধুত্বের প্রমাণ করতে হয় হাতের গরম চা ঢেলে না, বন্ধুত্বের প্রমাণ করতে হয় টাকার ধার নিয়ে ফেরত না দিলে। তার মানে তুই আমার টাকা ফেরত দিবি না? এখানে শহীদ হয়ে গেলেও না। তোরে আমি পয়েন্ট পয়েন্টে কাট দিব, তুই জয়েন্টে কাটবি। হাসাইস না ভাই, দে প্যাকেটটা দে। কথাটা বলে রাজ অন্তরের হাত থেকে সিগারেটের প্যাকেটটা আর দেশলাই নিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে না দেখেই আগুন জ্বালায় আর একটা টান দেয়। টানটা দিয়ে দেয়। ওয়াক থুত, কি এটা মামা? রাজ মুখ থেকে ফেলে দিয়ে তাকিয়ে দেখে বিড়ি। তখন অন্তরকে বলে, এটা কি নিয়ে আসছিস তুই? ওয়াক থু, এখনো মুখটা গন্ধ করছে আমার। এসব তো রাস্তার টোকাইরাও খায় না। আমি জানতাম তুই টাকা দিবি না, তাই এর চেয়ে ভালো কিছু আর আনতে পারলাম না, সরি। শালা, এই কারণে তুই বিড়ি নিয়ে আসবি?
এইটা যে সে বিড়ি না, আনন্দ বিড়ি। সেই স্বাদ, টানে টানে আনন্দ। আনন্দের মায়ের বাপ, শালা যা নিয়ে আয়, না হলে কিন্তু মায়ের খাইতে খাইতে এইখানে শহীদ হয়ে যাবি। শহীদ হওয়ার ইচ্ছা নেই, শহীদ হলে আজকাল কেউ মনে রাখে না, নতুন কয়েকদিন ছাড়া নেই জ্বালা। কথাটা বলে অন্তর পকেট থেকে একটা ব্যঞ্জনের প্যাকেট বের করে দিল। রাজার অন্তর সেখান থেকে 2টা বের করে মুখে জ্বালিয়ে নিল আর আড্ডা দিতে দিতে সিগারেট খেতে লাগলো। রাজার অন্তর মনে সুখে সিগারেট টানছে আর ধোঁয়া ছাড়াচ্ছে। তখন দরজায় ঠক ঠক আওয়াজ। রাজ হালকা চমকে ওঠে আর বলে, কে? আমি। কি হয়েছে বল। দরজা খুলতো। দরজা খোলা যাবে না। কেন? এমনি। তুই কেন এসেছিস সেটা বল। তোর রুম থেকে কেমন যেন সিগারেটের গন্ধ আসছে। এই রে, খাইছে রে। সাথে সাথে অন্তর আর রাজ লাফ দিয়ে উঠে আর সিগারেট ফেলে দিয়ে নিভিয়ে দেয় আর হাত দিয়ে বিথার চেষ্টা করে সিগারেটের ধোঁয়াগুলো সরাতে থাকে আর বলে, কি যাতা বলছিস তুই? সিগারেটের গন্ধ কোথা থেকে আসবে? তুই দরজা খুল, আমি দেখবো কি রকম একটা গন্ধ আসছে তোর রুম থেকে, সিগারেটের মতো। এই রে, কাম খাইছে। রাজার অন্তর কি করবে কিছু বুঝতে পারছে না। তখন রাজার মাথায় একটা আইডিয়া আসে। রাজা একটা পারফিউম নিয়ে সারা ঘরে ছড়িয়ে দেয় আর দরজার কাছে বেশি করে ছড়িয়ে দিয়ে বলে, আরে এটা কোনো গন্ধ না, পারফিউমের ঘ্রাণ। নতুন নিয়েছি তো তাই আর কি। ঘ্রাণটা কেমন? ঘ্রাণটা একদম বাজে, তুই পাচ্ছিস? পাচ্ছি। ঘ্রাণটা তো ভালোই। তাহলে একটু আগে বললি কেন গন্ধ করছে সিগারেটের মতো? সত্যি কি সিগারেটের মতো গন্ধ করছে নাকি? না হলে আর মানুষ আমাকে সিগারেট খোল বলবে? আরে না, সিগারেটের মতো না, ঘ্রাণটা ডিপ আছে ভালোই। তখন কেমন অন্য একটু ঘ্রাণ পাচ্ছিলাম, সিগারেটের মতোই। হয়তো আমারই ভুল হয়েছে। ওহ, আচ্ছা এসব বাদ দে, ডিনার করবি না? আব্বু আম্মু অপেক্ষা করছে নিচে। না, তোরা খেয়ে নে, আমি খাবো না এখন। কেন? এমনই ভাল লাগছে না, খাওয়ার মুড নাই এখন। তুই যা খেয়ে আয়। আচ্ছা ঠিক আছে, মুড না থাকলে আর কি করার, জোর করে তো আর তোকে খাওয়ানো যাবে না। তুই থাক, তুই আর আমি খেয়ে আসি, আব্বু আম্মু ডাকতেছে। তুই যা খেয়ে আয়। আচ্ছা, আরেকটা কথা, কি? আব্বু কি কিছু বলেছে? আব্বু আমার কি বলবে? না কিছু না, এমনি বললাম তোকে। আচ্ছা তুই যা। ওকে। তারপর শিলা রাজের রুমে দরজার সামনে থেকে চলে যায়। রাজার অন্তর হাঁপ ছেড়ে বাঁচে। রাজ জানে যে ওর হিটলার বাপ কলেজে যে ওকে মেরেছে এটা বাসে বলবে না, তাই রাজও বলেনি। তখন রাজ বলে, কিরে, তুই যে আসছিস কেউ দেখেনি নাকি? না, কেউ দেখেনি। দরজা কেন জানি না খোলা ছিল, আমি চুপচাপ চলে আসতে। আর আন্টি মনে হয় রান্নাঘরে ছিল। ও, তাই তো বলি, আপু তোকে খাওয়ার জন্য বললো কেন? জানলে তো বলবে। যা খেয়ে আয়, সারা রাত না খেয়ে থাকবি নাকি? ধুর, আমারও খাওয়ার মুড নেই এখন। এত খাবার কে খায় ভাই? সিগারেট খেয়ে পেট ভরে গেছে। তাহলে আর ডিস্টার্ব করিস না, চুপচাপ ফোন চালা। আর না হয় সাইডে শুয়ে থাক। আমার শরীরটা কেমন জানি একটু খারাপ লাগছে, আমি ঘুমাবো। আঙ্কেল যে ডোজটা দিছে, শরীর তো খারাপ লাগবেই। আহারে, তোর পিঠের অবস্থা দেখে আমার চোখের জলে কাপড় ভিজে যাচ্ছে। মজা নিস আমার লগে শালা। আরে চোখের জলে কপাল কিভাবে ভিজবে? আরে ভাই, এটা ডিজিটাল যুগ। পা দুইটা গাছের ডালে বাঁধা ছিল, তাই চোখের জলে কাপড় ভিজে গেছে। শালা মজা নিস। আমি না বুঝতে পারছি। উফ, পেটটা এখন ব্যথা করছে। ডিস্টার্ব করিস না ভাই, চুপচাপ থাক। শুয়ে থাকবো মানে? আমি বাসায় যাব। যাওয়া লাগবে না, এখান থেকে যা আজ। আসার সময় আব্বু বলে দিয়েছে 10টার মধ্যে ফিরতে। কি যেন বলবে, না হলে আমাকে পেঁয়াজ কাটার মতো কুচি কুচি করে কাটবে। কাল। আচ্ছা তাহলে যা। তুইও চল, না হলে আঙ্কেল আন্টি আমাকে দেখলে আবার জোর করে ধরে খাওয়াবে। আমার খাওয়ার মুড নেই এখন। এমনি আব্বু রেগে আছে, এখন যদি সামনে না জানি কি করবে। আমার ভয় করছে, আমি যাব না। এতই যখন ভয় করে, তাহলে বারবার এরকম কাজ করে মার খাস কেন? হুদাই। আচ্ছা আব্বা আম্মু ডিনার করে রুমে যাক সবাই, তুই তখনই বেরিয়ে যাবি। আমি দরজা খুলে বেরিয়ে যাব। আর সারা রাত দরজা খোলা থাকুক আর চোর এসে সব
গায়েব করুক। এতই ব্রেন কেন তোর ভাই? প্রায় 30 মিনিট পর রাজ আর অন্তর রুম থেকে বের হয়ে নিচে আসে। দেখে তার আব্বু আম্মু কিংবা তার বোন কেউ নাই, সবাই ডিনার করে যে যার রুমে চলে গেছে। তখন রাজ দরজা খুলে অন্তরকে এক লাথি মেরে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় আর রুমে এসে শুয়ে পড়ে। শরীর হালকা খারাপ লাগে। রাত প্রায় 1:30 রাজের ঘুম ভেঙে যায়। প্রচণ্ড জ্বর অনুভব হয়, হয়তো তার আব্বুর মারের কারণেই এভাবে জ্বর উঠেছে। রাজ উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না, প্রচণ্ড জ্বর হওয়ায়। তখন রাজ ফোনটা নিয়ে তার বোনকে কল করে। রিং হয়ে কেটে যাচ্ছে কিন্তু ধরার কোনো নাম নেই। বেশ কয়েকবার কল করার পর তার বোন ফোন ধরে আর বলে, কিরে তোর এত রাতে ফোন এভাবে ফোন দিচ্ছিস কেন? আর আজকেও কি বাইরে নাকি? না, রুমে। তাহলে এভাবে বারবার ফোন দিয়ে ঘুম ভাঙালি কেন? আপু, আমার রুমে আসবে একটু? প্রচণ্ড জ্বর উঠেছে আমার। এত রাতে হঠাৎ জ্বর উঠছে মানে? জানি না, তুই আমার রুমে আয়। ঠিক আছে, দাঁড়া আমি আসছি। রাজের বোন ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে রাজের রুমের সামনে আসে। দেখে দরজাটা খোলা আছে। রুমের ভিতর ঢুকে লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখে রাজ বিছানায় শুয়ে আছে। রাজের কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে তার বোন চমকে যায়, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই ভাই, হঠাৎ এত রাতে এভাবে জ্বর আসলো কিভাবে তোর? বুঝতে পারছি না। রুমে ওষুধ আছে, আর খাবার ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়ে আসি। খাবার খেয়ে ওষুধটা খেয়ে নে। আমি খাবো না এখন। ওষুধ না খেলে তো জ্বর কমবে না, আর এত জ্বর নিয়ে তো এভাবে পুরো রাত কাটাতেও পারবি না। আচ্ছা ওয়েট। কথাটা বলে রাজের বোন রুম থেকে বের হয়ে যায়। তারপর নিচ থেকে এক বাটি পানি আর একটা কাপড় নিয়ে আসে। তারপর কাপড় ভিজিয়ে রাজের মাথার পাশে বসে জলপট্টি দেয়। তুই হালকা করে ঘুমানোর চেষ্টা কর, আমি তোর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি, জ্বর নেমে যাবে। রাজ কোনো কথা না বলে চোখ বন্ধ করে নিল। রাজের বোন রাজের কপালে জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর রাজের হালকা ভালো লাগতে লাগলো আর সে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আর রাজের বোন মাথায় জলপট্টি দিতে লাগলো। এক পর্যায়ে রাজ কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। পরদিন সকাল 10টায় রাজের ঘুম ভেঙে যায়। রাজে ঘুম ভাঙতে অনুভব করে মাথায় কারোর হাত। রাজ মিনমিন করে চোখ খুলে তাকিয়ে দেখে তার আম্মু মাথায় হাত বোলাচ্ছে। রাজের আম্মু রাজের চোখ খোলা দেখে বলে, কি রে, এখন কেমন লাগছে? জ্বর কমছে? হুম। রাতে এত জ্বর উঠছিল, আমারে ডাকিসনি কেন? আপু ছিল তো, তাই ডাকিনি। শুধু শুধু তোমার আর আব্বুর ঘুমের ডিস্টার্ব হবে। আপু কই? তোর জ্বর কমছে দেখে একটু আগে কলেজ গেল মাত্র। ওহ, ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা করে নে, সকাল 10টা বাজে। তুমি নিচে যাও, আমি আসছি। তারপর রাজ বিছানা থেকে উঠে পড়ে। এখন জ্বর নেই বললেই চলে। তারপর রাজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে থাকে। এদিকে রাজের বোন শিলা কলেজে গিয়ে সোজা তার বান্ধবীদের কাছে চলে আসে। গিয়ে দেখে তার সবচেয়ে কাছের এবং প্রিয় বান্ধবী যারা হালকা মন খারাপ করে বসে আছে। তা দেখে রাজের বোন বলল, কিরে বান্ধবী, এমনভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বাসা থেকে কি বিয়ে ঠিক করেছে নাকি? দেখ, সব সময় ফাইজলামি করবি না, এমনি ছেলেটার জন্য খারাপ লাগছে। হাই হাই দোস্ত, তোর মুখে ছেলের নাম কারে দেখে ক্রাশ খাইলি? দুলাভাইটা কে? আর কতদিন ধরে তলে তলে টেম্পো চালাচ্ছিস? তোরে বলছি আমি যে ক্রাশ খাইছি? প্রেম করিস শালি হারামজাদি। তাহলে যে বললি ছেলেটার জন্য মন খারাপ হচ্ছে, মন ভালো আর খারাপ তো প্রিয় মানুষটার জন্যই হয়। আগে পুরো কথাটা শুনবি তো। বল তাহলে। কাল তুই চলে যাওয়ার পর ওই ছেলেটা একে একে কালকে সমস্ত কথা খুলে বলে যারা, যে কালকে শিলা চলে আসার পর কী কী ঘটেছিল। সব কিছু বলার পর যারা হালকা মন খারাপ করে বলে, ভাবছিলাম আঙ্কেলকে বললে আঙ্কেল হয়তো ডেকে একটু ছেলেটাকে বকাঝকা করে থ্রেড দিয়ে ছেলেটাকে বলে দিবে যে নেক্সট টাইম এমন আর করো না, কারোর সাথে করবে না। কিন্তু ভাবিনি আঙ্কেল ছেলেটাকে এত বাজেভাবে মারধর করবে আমার জন্য। তাই ছেলেটার জন্য মন খারাপ হচ্ছে হালকা। আজকে কলেজে আসেও নিজে সরি বলে নেব। আসবে কিভাবে? কাল আব্বুর হাতে মার খেয়ে ছেলেটার যে রাতে জ্বর চলে আসছে। তুই কিভাবে জানলি যে ছেলেটার রাতে জ্বর চলে আসছে? ছেলেটা আমার ভাই হয়, আর আমি জানবো না? মানে? ওই ছেলেটা হলো আমার ভাই, যা 2 দিন ধরে তোদের আমি ইচ্ছে করেই বলিনি। মানে কি? তুই বলিসনি কেন? কাল সাথে কাল তুইও তো মারলি আর বললি চিনিস না।
সেটা তো এমনি বলেছিলাম, চিনি না। আসলে ও অনেক দুষ্টু, তো সারাদিন দুষ্টুমিতে মেতে থাকে, আর বেশি করে আমার সাথে। তাই দুষ্টামি করে আমিও কাল মেরেছি আর বলেছি চিনি না। ও, কালকে যদি বলতি যে এটা আমার ভাই, তাহলে এভাবে মার খেতে হতো না। কিন্তু একটা কথা, আঙ্কেল কেন নিজের ছেলেকে এভাবে মারলো? তুই জানিস আব্বু অনেক কঠোর আর রাগী। আব্বুর কাছে মানসম্মানটা অনেক দামি, আর রাজ মানসম্মানে আঘাত করেছে তাই এভাবে মেরেছে। আর শুধু কাল না, প্রায় সময়ই মার খায় আব্বুর হাতে, আড্ডা দেওয়া আর উগ্রভাবে চলাফেরা করার জন্য। ও, মন খারাপ হচ্ছে তোর ভাইয়ের জন্য। আমার জন্য কতটা না মার খেলো। মার খেয়েছে ভালো হয়েছে, ওর শিক্ষা পাওয়া দরকার। দিন দিন কেমন বেয়াদবার বখাটে ছেলেদের মতো হয়ে যাচ্ছে। আব্বু এত মারে তাও শিক্ষা হয় না, স্বভাব চেঞ্জ হয় না। তাও এভাবে আঙ্কেল মেরে কাজটা ঠিক করেনি। এভাবে মারলে তো আরও খারাপ হয়ে যাবে। বুঝিয়ে বললেই তো হয়। লাভ নাই, ও কখনো চেঞ্জ হবে না। যেমন আছে তেমনই থাকবে। আর ততটা খারাপও না, জাস্ট একটু শুধু ওই দিক আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরে, এটাই। ও, আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে আসছে। আর তোর ভাই এখন কেমন আছে? বেচারা আমার জন্য এভাবে মার খেয়েছে, কাল সরি বলে দিতে হবে তোর ভাইরে। এখন ভালো আছে, আর এসব সরি টরি বলার দরকার নেই। সরি বলতে গেলে পার পেয়ে যাবে, আর নেক্সট টাইম এই কাজটাই আবারও করতে পারে। ওরে নিয়ে ট্রাস্ট নাই। সরি তো বলতেই হবে, কেননা আমার জন্য এভাবে মার খেয়েছে। মার খাওয়ার অভ্যাস ওর আছে, তাই তোকে চিন্তা করতে হবে না। চল, ক্লাসের বেল পড়ে গেছে। যারা আর কিছু বলল না, তারপর তারা সবাই মিলে ক্লাসরুমে চলে গেল আর একে একে সবগুলো ক্লাস করতে লাগলো। আর ক্লাসের ফাঁকে নিজেদের মতো আড্ডা দিতে লাগলো। এদিকে ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট টানছে রাজ আর অন্তর। রাজ সিগারেটে একটা টান দিয়ে বলে। অন্তরের কথা শুনে রাজ অন্তরের দুই গালে হাত দিয়ে টেনে দিয়ে বলে, আচ্ছা মামা, একটা কথা বল। কে? এই যে আমরা দুজন কোনো কাজ কাম নাই, পড়ালেখা নাই, কিচ্ছু নাই, শুধু আড্ডা দেওয়া আর ঘোরাঘুরি করা, আমাদের ভবিষ্যৎটা কি হবে একবার চিন্তা করে দেখছিস? দিলি তো ওজোটা নষ্ট করে। এইসব নিয়ে ভাবা বাদ দে। সামনে যা হবে দেখা যাবে, জাস্ট চিল। চিল একদিন আমাদের রাস্তায় কানা থালা নিয়ে বসিয়ে দেবে। ধুর, কী সব জাদা কথা বলছিস কেন? এক সময় আমাদেরও লাইফের টার্নিংটা হয়ে যাবে। শুধু চিল করতে থাক আর সামনের রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে দেখতে থাক। তুই দেখ ভাই, আমি পরশুদিন থেকে দেখা বাদ দিছি। কেন? ও, তোর যারা বেবি তো আছে।